সো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের যে আলো চ্যাপ্টারটা আছে তার যে প্রথম পার্ট আমাদের গোলীয় দর্পণে আলোর প্রতিফলন তার সাজেশন নিয়ে। এই সাজেশন পেজটা যদি তোমরা ভালো করে করে ফেলো, এখানে যে কটা কোয়েশ্চেন দেওয়া আছে, যে কটা টাইপ দেওয়া আছে, সেই কটা টাইপ যদি তোমরা একদম করে ফেলো, তাহলে এর বাইরে কোনো কোয়েশ্চেন তোমরা তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যেটা আমাদের রয়েছে তার বাইরে কিন্তু একটাও পাবে না। তো আমাদের যে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন আছে তার জন্য এটা একটা কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেন সিরিজ, যেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত রকমের কোয়েশ্চেন পেয়ে যাবে, যার বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন আসার চান্সেস খুবই কম রয়েছে। এবার স্কুল থেকে কোয়েশ্চেন বানাচ্ছে, কোনো একটা কোয়েশ্চেন বাইরে থেকে আসতেই পারে, বাট 90% বা তার বেশি 99%ই বলে দিতে পারি যে সেটা কিন্তু তোমরা এই শিটগুলো থেকেই পেয়ে যাবে। তো চলো দেখে নিই যে আমরা কি কি কোয়েশ্চেন এখান থেকে পড়বো। দেখো, প্রথমে আমাদেরকে বলছে কোনো উত্তল দর্পণ বা কোনো অবতল দর্পণ তার প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে এত কোণ করছে। তাহলে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে তাকে কি বলে? প্রতিফলন কোণ। সবসময় মনে রাখবে, আমরা যে কোনো কোণ মাপি হচ্ছে আমাদের অবিলম্ব থেকে বা নর্মাল থেকে, এবং আমরা যখন গোলীয় দর্পণের কথা বলবো তখন তার যে মেরু আছে পোল, সেখান থেকে আমরা দূরত্ব মাপি। তাহলে দূরত্ব মাপি কোথায়? গোলীয় দর্পণের মেরু থেকে। আর আমরা কোণ মাপি কোথা থেকে? অবিলম্ব থেকে। এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে কত কোণ করছে, এটা কি? এটা হচ্ছে আমাদের আমাদের প্রতিফলন কোণ, ঠিক আছে? যদি বলি আপাতিত রশ্মি অবিলম্বের সাথে কোণ করছে, তাহলে কি? আপাতন কোণ। যদি বলি আমাদের কোনো প্রতিসৃত রশ্মি আমাদের অবিলম্বের সাথে কোণ করছে, তাহলে কি? প্রতিসরণ কোণ। এরকমই উত্তল দর্পণ বলছে, অবতল দর্পণ বলছে, একই বিষয়, কোনো আলাদা বিষয় না, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদেরকে বলছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ মানে আর বলে দিয়েছে, এফ জিজ্ঞাসা করছে, তাহলে ফর্মুলা লাগাবো বেসিক, যে এফ ইজ আর ইজ ইকুয়াল টু কি 2f। তো এখান থেকে বার করে নেবো। তারপর দেখো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট কি, দেখো উত্তল দর্পণের ব্যবহার, অবতল দর্পণের ব্যবহার। তো এইটা আমরা যদি ভালো করে পড়ে নিই, তাহলে এর থেকেই কিন্তু আমরা অনেক রকমের প্রশ্ন পেতে পারি। যেরকম ধরো তোমাকে বললো দন্ত চিকিৎসায় কোন দর্পণ কেন ব্যবহার করা হয়, এই ব্যবহারিক প্রয়োগ থেকেই তোমরা পাবে। তারা বলতে পারলো যে আমাদের গাড়ি রিভার ভিউ মিরর বা লুকিং গ্লাসে কোন ধরনের দর্পণ ব্যবহার করা যায়, একই ব্যাপার। যদি বলে দাড়ি কামানোর জন্য শেভিং মিরর হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়, একই বিষয়। তাহলে আমরা যদি ব্যবহারিক প্রয়োগটা পড়ে ফেলি, তাহলে ব্যবহারিক প্রয়োগের ভিতরেই তো এগুলো রয়েছে। তাহলে কারণ সহ যদি লিখতে পারে যে দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হয়, তাহলে এটা আমরা কি ব্যবহারিক প্রয়োগের মধ্যেই পাবো। তো আমি এটারও একটা বললে একটা লিস্ট তৈরি করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তাহলে এর লিস্ট করে আমি কি করব, আমার টেলিগ্রাম চ্যানেল যে আছে সেই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো ওখান থেকে ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো বা পড়ে নিতে পারো, ঠিক আছে? চ্যানেল বানান সব উল্টো পাল্টা লিখলাম, যাই হোক বুঝে দিচ্ছি। তাহলে টেলিগ্রামে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রাম, ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেল থেকে ওটা ডাউনলোড করে পড়ে নিও, বা তোমরা জানো আশা করি, বা বইতেও আছে। তারপর আমরা বলছি কি কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলতে কি বোঝায়। দেখো এইগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। রৈখিক বিবর্ধনের সংজ্ঞা দিতে পারে, বা বলতে পারে 3.0 রৈখিক বিবর্ধন আমাদের 3 বলে দিয়েছে, তাহলে তার মানে কি, এরকমও কোয়েশ্চেন আসতে পারে। যেরকম তোমাদের ঠিক ওই তাপন মূল্য দিয়ে প্রশ্ন আসতো না, যে তাপন মূল্য কাকে বলে একটা প্রশ্ন, আর একটা বলতো যে 39,000 কিলো জুল পার কেজি, এটার মানে কি, সেরকম ভাবেই আমাদের বলতে পারে রৈখিক বিবর্ধন কি, আবার বলে দিল রৈখিক বিবর্ধন 3 এটার মানে কি, এরকম প্রশ্ন করতে পারে, ঠিক আছে? তারপর কি বলছে, চিত্র সহ এটা দলীয় দর্পণ, এটা গোলীয় দর্পণ, ঠিক আছে? গোলীয় দর্পণের ফোকাস ও ফোকাস দৈর্ঘ্যের সংজ্ঞা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। তারপর কি বলছে, প্রতিফলনের সূত্র। এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, কারণ এটা তোমাদের ক্লাস 7-8 ছিল, ঠিক আছে? আমার এক্সাক্ট খেয়াল নেই যে কোন ক্লাসটায় থাকে। তো 7 বা 8 ক্লাসে তোমাদের কিন্তু ছিল, এটা কিন্তু এখন ইম্পর্টেন্ট নয়। তারপর আমাদের বলছে একটি বিন্দু আলোকউৎস, এটা আমি বলে দিয়েছি আমাদের যে নিউমেরিক্যাল সেশন সেখানেও দেখবে আমি করে দিয়েছি, 180 ডিগ্রি হয়। তারপর বলছে কোন শর্তে গোলীয় দর্পণে বস্তু দৈর্ঘ্য প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে তোমাদের নিউমেরিক্যালও আসে, আমাদের নিউমেরিক্যাল সেশন সেখানে আমি করিয়ে দিয়েছি। তো প্রতিবিম্বের মান 1 হয়, বা আমাদের এই যে আকার দুটো, মানে আমাদের বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সেটা সমান হবে, সেটা কখন হয়? যখন আমি বক্রতা কেন্দ্রে রাখি, ঠিক আছে? এরকম কোয়েশ্চেন। তারপরে এই কোয়েশ্চেন গুলো সব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে আর কিছু আমি আলাদা করে বলছি না। তারপর আমাদের বলছে কোনো গোলীয় দর্পণকে জলে যদি আমি ডোবাই, তাহলে কি তার ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হবে? না, হবে না, কারণ ফোকাস দৈর্ঘ্য কি আমাদের মাধ্যমের উপর নির্ভর করে না। তাহলে এরকম কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, তাহলে এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর বলছে আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের একটা ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এটা আমি বলে দিয়েছি। দেখো ব্যবহারিক প্রয়োগ কি, কাগজ বা বইয়ের পৃষ্ঠে আলো ছড়িয়ে পড়া, যেটা কি আমাদের চোখে সহজে পড়ে এবং আমাদের প্রতিচ্ছয়া তৈরি হয় না, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আমাদের বলছে চিত্রসহ গোলীয় দর্পণের মেরু বক্রতা কেন্দ্র ব্যাসার্ধের সংজ্ঞা দাও। এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর আমাদের বলছে যে এটা অতটা ইম্পর্টেন্ট নয়, স্পর্শ না করে কি করে বুঝবে একটা দর্পণ সমতল উত্তল না অবতল, এটাও কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক নির্ণয় করো। উত্তল দর্পণের ক্ষেত্রে এই প্রমাণটা কিন্তু এইচএসও, আমি আমার যা ধারণা আছে তাতে এইচএসে একবারও আসেনি।
আর মাধ্যমিকেও কিন্তু এখন অব্দি আসেনি। উত্তল দর্পণের প্রমাণটা করতে কখনোই দেয় না, অবতল দর্পণেরটাই করতে দেয়, ঠিক আছে? তবুও তোমরা সেফ হ্যান্ড সাইডে থাকতে দেখে নিতে পারো। আর প্রমাণটা একই রকমেরই, এমন কিছু পার্থক্য নেই। যে এটা বুঝে করবে মানে মুখস্থ করবে না, সে উত্তলেরটাও করতে পারবে একবার দেখলে, ঠিক আছে? তাই উত্তলেরটাও একবার দেখে রেখো। তারপর আমরা বলছি যে গোলীয় দর্পণের প্রধান অক্ষের চিত্র সহ সংজ্ঞা দাও, এটাও আমাদের আসতে পারে। তারপর আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের উপাক্ষীয় রশ্মি কাকে বলে, ঠিক আছে? এই রশ্মির তাৎপর্য কি? যদি উপাক্ষীয় রশ্মি আমরা কনসিডার না করি, তাহলে কিন্তু আমরা যে ফর্মুলা গুলো লাগাই, আমাদের এফ ইজ ইকুয়াল টু কি r/2 বা আরো যে যে ফর্মুলা গুলো আছে যেগুলো তোমরা পরবর্তীকালে পড়বে, সেগুলো মানে যখন তোমাদের 12 উঠবে তখন পড়বে তোমরা, তোমাদের না হলে সিলেবাসে নেই। তো সেগুলো কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারবো না, সেগুলো কিন্তু প্রযোজ্যই হবে না যদি আমরা উপাক্ষীয় রশ্মির কথা না বলি। তাহলে এই যে আমরা যা যা কনসিডার করছি সেগুলো কি আমাদের উপাক্ষীয় রশ্মির জন্যই ভ্যালিড। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি আমাদের অভিসারী এবং অপসারী রশ্মি, ঠিক আছে? আচ্ছা, তারপর গোলীয় দর্পণ অপকার কি কি? অবতল এবং উত্তল, ব্যাস। তারপর আমাদেরকে বলছে যে ফোকাস দৈর্ঘ্য a, বক্রতা ব্যাসার্ধ b, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? তার মানে f হচ্ছে আমাদের a, r হচ্ছে আমাদের b। তাহলে আমরা জানি যে r ইজ ইকুয়াল টু 2f, তাহলে r এর জায়গায় বসাবো কত? b, আর f এর জায়গায় কত বসাবো? a। তাহলে আমাদের সম্পর্ক কি? b ইজ ইকুয়াল টু 2a, এরকম কোয়েশ্চেন আসতে পারে। তারপর আমাদের কি বলছে? গোলীয় দর্পণে বস্তুর অবস্থানের ভিত্তিতে প্রতিবিম্বের বৈশিষ্ট্য। দেখো এটা কোথায় পেয়ে যাবে? আমার যে নিউমেরিক্যাল সেশন আছে, ওই নিউমেরিক্যাল সেশনের মধ্যে, বা আমাদের যে টিউটোরিয়াল ভিডিও রয়েছে, আমাদের একটা ওয়ান শট ছিল আগের বছরের, সেখানে পেয়ে যাবে। বা এবছর যখন আমি পড়াবো তখন লেকচার 1 বা 2 তেই পেয়ে যাবে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, আমি একটা টেবিল করে দিয়েছি, সেই টেবিল থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। বৈশিষ্ট্যের টেবিল থেকে তোমরা সমস্ত বিভিন্ন যে আমাদের বস্তুর অবস্থানের ভিত্তিতে প্রতিবিম্বের বৈশিষ্ট্য, তার একটা কালেকশন কিন্তু পেয়ে যাবে। ওটা মুখস্থ করে ফেলো, ব্যাস, তোমার এই সমস্ত প্রশ্ন কিন্তু ঠিক হয়ে যাবে। অবশ্যই কিন্তু টেবিলটা মুখস্থ থাকতে হবে তোমাদের, কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তো এটা আলাদা করে বলার কিছু নেই, এটা তোমরা এরকম ভাবে দেখবে। বাকি নিউমেরিক্যালস তো ডিরেক্টলি কোনো সাজেশন দেওয়া যায় না, আমি নিউমেরিক্যালস তোমাদের জন্য সব সলভ করেছি। তো নিউমেরিক্যাল সলিউশন যে একটা ভিডিও রয়েছে, ওই ভিডিওটা তোমরা এখানে ক্লিক করবে তো পেয়ে যাবে। বাকি টেলিগ্রাম চ্যানেলে যাবে, টেলিগ্রাম চ্যানেলে আমি নোটসও দিয়ে দিয়েছি। চেষ্টা করছি যে ওই কোয়েশ্চেন গুলো আমি আবার পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমরা পিডিএফ এ ভালো করে আগে প্র্যাকটিস করে নেবে। তো তোমরা দেখবে যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের বেঁধে আছে, সেই কোয়েশ্চেনের সলিউশন গুলো তোমরা গিয়ে ভিডিওতে দেখে নেবে, ঠিক আছে? আমি আমার সুবিধার জন্য বলতেই পারতাম যে পুরো ভিডিও দেখো, তাহলেই ভালো বুঝবে বা এটা কিছু। বাট তোমাদের যাদের একদম ফার্স্ট সেমিস্টার ইভ্যালুয়েশন একদম কাছে আছে, ঠিক আছে, যারা এক্ষুনি দেখছো, তারা চাইলে এই পুরো ভিডিও না দেখে, কারণ তোমাদের কাছে সময় কম থাকবে অবশ্যই, পুরো ভিডিওটা প্রায় 2 ঘন্টার কাছাকাছি, তোমরা ওই পিডিএফটা নিজের থেকে আগে ট্রাই করো, দেখো যে তোমরা পারছো কিনা। যে প্রশ্ন তোমরা পেরে যাচ্ছ সেই প্রশ্ন দেখার দরকার নেই অতটা, ঠিক আছে? আমি মানছি পুরো ভিডিও দেখলে তার একটা ফ্লুয়েন্সি থাকে, তার একটা রিদম থাকে, আমি যেভাবে ভাবতে চাইছি সেই ভাবনাটা তোমরা বুঝতে পারবে। বাট যদি একদম সামনে পরীক্ষা থাকে, তাহলে অ্যাভয়েড করো, কোশ্চেনগুলো নিজে থেকে সলভ করো। যেগুলো পারছো সেগুলো দেখার দরকার নেই, যেগুলো পারছো না সেগুলো ভালো করে দেখে নাও, কারণ ওই ভিডিওতে আমি যে কোশ্চেনগুলো দেখেছি তার মধ্যে থেকেই তোমরা পেপারে কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট লেকচারে, আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। দেখা হবে অন্য একটা সাজেশন ভিডিওতে বা এরপর কোনো টিউটোরিয়াল সেশনে। টাটা।